একটি অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। ১৭ বছর যে দলের জন্য লড়েছেন, সেই দলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেল। অথচ সেই মুহূর্তেই আপনি বললেন, আমার সামনে দীর্ঘ রাস্তা। বাধা থাকবে, চ্যালেঞ্জ থাকবে। কিন্তু এই যে দীর্ঘ রাস্তায় আপনার গন্তব্য কি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নাকি এমন একটি রাজনৈতিক অবস্থান যেখানে কোনো দলের পরিচয় আপনাকে আর সংজ্ঞায়িত করবে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রাজনীতিবিদ হয়ে ওঠার একটা যাত্রা। এই যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে এবং এই যাত্রা এখনো অব্যাহত আছে এবং আমার ধারণা আমৃত্যু এই যাত্রাটা আমার থাকবে। একটা পদ কিংবা একটা উম সরকারি পদ যেটাকে বলে মন্ত্রিত্ব বা এমপি যাই বলেন আপনারা, প্রধানমন্ত্রী। এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে একজন রাজনীতিবিদ হয়ে ওঠা। যেটা আমি মৌলানা ভাসানীর হিস্ট্রি পড়তে গিয়ে দেখেছি। যেটা আমি গান্ধীর হিস্ট্রি পড়তে গিয়ে দেখেছি, যেটা আমি সি.আর. দাসের হিস্ট্রি পড়তে গিয়ে দেখেছি। আমি আসলে একজন রাজনীতিবিদ হয়ে উঠতে চাই যে মানুষটা গণমানুষের কথা বলবে। হুম, সো হুম। আমার কাছে মনে হয়েছে যে এই যাত্রাটা কঠিন, নিঃসন্দেহে কঠিন এবং অনেক বেশি বাধা-বিঘ্ন মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু তারপরেও যখন দিন শেষে খুব সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ যিনি কোনো রাজনীতি করেন না, কোনো দল করেন না কিংবা একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যিনি হয়তো সরাসরি রাজনীতির সঙ্গে হুম, হুম। একেবারেই যুক্ত না কিন্তু রাজনীতি সচেতন। তারা যখন আমার কাছে আসেন, তাদের ভালোবাসা ব্যক্ত করেন, আমার কাছে মনে হয় এক জনমে এটা অনেক বড় পাওয়া। আ দেখুন ক্ষমতার সঙ্গে ভয় যুক্ত থাকে। আর দরবারের বাইরের মানুষের সঙ্গে ভালোবাসা যুক্ত থাকে। সো আমার কাছে ভয়ের চেয়ে ভালোবাসা সবসময় গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে একবারই ভালোবাসাটা যদি কেউ পায়, তার পক্ষে আসলে ক্ষমতার আ জায়গায় যাওয়াটা এই ভালোবাসাকে উপেক্ষা করে কঠিন। জি, আপনি বলেছেন বিএনপির দুঃসময়ে আপনি দলের পাশে ছিলেন। এখন বিএনপি ক্ষমতায় আর আপনি দল ছাড়া। সবচেয়ে কঠিন রাজনৈতিক ব্যাখ্যাটি যদি আমি দাঁড় করাই, তাহলে দলের প্রয়োজনের সময়ে আ আপনি ছিলেন, কিন্তু ক্ষমতার সময় আপনার প্রয়োজন ফুরিয়ে গেল। এই ব্যাখ্যাটিকে আপনি কিভাবে দেখেন? এটা তো আপনি দিয়েই দিলেন যে দুঃসময় প্রয়োজন ছিল, সুসময়ে প্রয়োজন শেষ এখানে কোনো হয়ে গেল। আক্ষেপ আছে আপনার? একদম না, একদম না। এবং আমার কাছে সবসময় মনে হয় যে আপনাকে যদি সংসদ সদস্য হতে হুম, হয়, হুম। সেটা সরকারি দলের সংসদ সদস্য হয়ে আসলে আপনার ঝিমানো ছাড়া পার্লামেন্টে তেমন কোনো কাজ নাই। সংসদ সদস্য হতে হুম, হলে হুম, এবং কোনো দায়িত্ব ছাড়া মানে মন্ত্রিত্ব ছাড়া হুম, যদি হতে হয়, সেটা সবসময় বিরোধী দলে থেকে হতে হবে আপনাকে। আপনার রাজনীতিবিদ হয়ে ওঠাটা কিন্তু সবসময় বিরোধী দলে থেকে হয়। সরকারে থেকে কখনো রাজনীতিবিদ হওয়া যায় না। কিন্তু আপা আপনি সবসময় একটি প্রশ্ন রেখেছেন। কয়েকবারই আপনি বলবার চেষ্টা করেছেন যে আপনাকে বলতে দেওয়া হয় না বা সে কারণে হ্যাঁ, আপনাকে সময় চাইতে গেলে হয়তোবা একটি সমস্যায় হেনস্থার মধ্যে পড়তে হয়। পড়তে হচ্ছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আসলে কোনো দলের হলে আপনার ভালো হতো? না, এই সামান্য ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিটের জন্য কোন দলের হওয়াটা খুব গুরুত্বপূর্ণ না। আমি যদি পার্লামেন্টে কথা বলতে না পারি দুঃখজনক। হুম, কিন্তু আমি হুম। তো এখানে আপনাদের সাথে কথা বলছি। জি। হয়তো আগের মতো এত কথা এখন আর বলি না। আমার হুম। টাইম কনস্ট্রেইন এর ব্যাপার আছে। আমার প্রফেশন এ অনেকদিন পর আমি আবারও ফুল মনোযোগ নিয়ে ফিরে গেছি। সো আমার সেটারও একটা ব্যস্ততা, চরম ব্যস্ততা আছে। তারপরেও তো বলা যায়। চাইলেই বলা যায়। আপনাকে নিয়ে শেখ রুমিন ধরনের রাজনৈতিক ট্যাগও ব্যবহার করা হয়। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কঠোর অবস্থান ছিল। এখন অনেকেই ন্যারেটিভ দেয় যে আপনি আওয়ামী লীগের কোনো অধিকার বা ন্যায্যতার প্রশ্নে কথা বলেন সবসময়। আচ্ছা, রাজনীতিতে একজন মানুষকে সবসময় আমাদের লোক, ওদের লোক এই যে ট্যাগ দেওয়া বা ২ টি বক্সের মধ্যে রাখা, এর বাইরে কি যাওয়া সম্ভব নয়? এখন শুধু তো রাজনীতি না, এখন বিষয়টি ছড়িয়ে গেছে সর্বক্ষেত্রে। আপনার সাংবাদিকতার জায়গা থেকে যদি আমি বলি, হুম, আপনার বক্তব্য যদি পছন্দ না হয়, মুহূর্ত মাত্র লাগবে না আপনাকে তার ডিজোন করতে পছন্দ হবে। মতো একটা ট্যাগ দিয়ে দিতে। একদম। আজকে আমি খবরে দেখছিলাম হুম, আ রাজশাহীর দিকে সম্ভবত আমি এখন চেক করে আরো ভালো বলতে পারব। হুম, আদালত ভাঙচুর হয়েছে। কারণ বিচারক বলেছিলেন লোডশেডিং এর ব্যাপারে হুম, হুম। সম্ভবত। এবং এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী বক্তব্য বলে আদালত ভাঙচুর হয়েছে। সো আপনি বুঝতেই পারেন যে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সংকুচিত হয়েছে। এভরি সিঙ্গল ডে সুপ্রিম কোর্টে এজি অফিসে যারা নিয়োগ পায় নাই বা যাদেরকে বাদ দেয়া হয়েছে, এভরি সিঙ্গল ডে তারা সুপ্রিম কোর্টের সামনে ব্যাপকভাবে সমাবেশ করছে। এভরি সিঙ্গল কিন্তু ডে। এরকম তো ছিল যে আদালত প্রাঙ্গণে আসলে কোনো মিছিল মিটিং করা যাবে না। দেখুন, আমরা না এরকম আসলে কখনো দেখি নাই যে অ্যাটর্নি জেনারেলের অফিসে হুম, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাকবিতণ্ডা হয়তো হাতাহাতি হয়ে তারপরে মানে দুটো ভাগ হয়ে গেছে। হুম, হুম, এরকম আমরা দেখি নাই। হুম, আওয়ামী লীগ আমলে আমরা ১ম দেখলাম ইলেকশন ম্যানিপুলেশন, বারের ইলেকশন ম্যানিপুলেশন হুম, এবং হুম। সেটা একেবারে পুলিশ এনে বাইরের লোক এনে এই নোংরামিটা তারা বারে সুপ্রিম কোর্ট বারে এই নোংরামিটা আওয়ামী লীগ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরো ভয়ঙ্কর। কোর্টে কোর্টে গিয়ে হুমকি দেয়া হয়। দেখা যায় না সেই হুমকি। এজি অফিস থেকে দেয়া হয়। ডিএজিদের আচরণ আমরা কোর্টে কোর্টে দেখি। একটা মানে
খুব স্ট্রং একটা যে সার্ভিলেন্সের মধ্যে জজ সাহেবদেরকে রাখা হয়, এটা কিন্তু আমরা বুঝি। এবং ওনাদের যে হেজিটেশন একটা রিলিফ দেওয়ার ক্ষেত্রে, ওনাদের যেই চিন্তা যাচ্ছে এই রিলিফটা দিলে আবার কি হয়, কথায় কথায় অ্যাপেলেট ডিভিশনে গিয়ে ওটাকে স্টে করে দেওয়ার যে চেষ্টা আমরা সরকারের তরফে দেখি, এবং যেই জজ সাহেবটা হয়তো একটু বেশি রিলিফ দিচ্ছেন, যেই জজ সাহেবটা হয়তো প্রো বেঞ্চ, মানে লয়ারদের প্রতি সিম্প্যাথেটিক, হ্যাঁ, ক্লায়েন্টদের প্রতি সিম্প্যাথেটিক, সঙ্গে সঙ্গে তার বেঞ্চ চেঞ্জ করে দেওয়া, এগুলো তো আমরা দেখছি। সো এগুলো কোনো ভালো বার্তা দেয় না। আমরা না স্বাধীন বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময়ে সংগ্রাম লড়াই করলাম, আমরা না সেই মাজদার হোসেন 1999 সালের সেই জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য শেখ হাসিনা আমলে জাজমেন্ট দিল, হলো না। খালেদা জিয়ার শাসন আমল গেল 1 থেকে 6, 2001 থেকে 6, হলো না। আবার 1/11-এর সময় কিছুটা আসলো, কিন্তু 8 থেকে 24 একেবারে শেখ হাসিনার সময়টা পুরোপুরি জুডিশিয়ারিকে কন্ট্রোলড অ্যান্ড পলিটিসাইজ করা হলো। এখন আবার দেখছি ভীতির একটা সংস্কৃতি চালু। সো আপনি আমাকে বলেন যে আমি একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? আজকে একটা ভেরি ইন্টারেস্টিং খবর এসেছে। প্রধানমন্ত্রীর আপন খালাতো ভাই, তার পেট্রোল পাম্প মনে হয় আছে, 1 কোটি সামথিং লাখ টাকা ওইখান থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন অপরাধী ধরা পড়ে নাই। সো এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, জুডিশিয়ারির অবস্থা বলেন, আমাদের এই 5 মিনিটের আলোচনায় তো আমার মনে হয় ক্লিয়ার। একটি বিশ্লেষণে বলা হয়েছে যে জুলাই আন্দোলনের তরুণরা ছিলেন ফ্রাস্ট্রেটেড অ্যাচিভার্স, যারা শিক্ষিত, দক্ষ, উচ্চাকাঙ্ক্ষী হয়েও যোগ্য চাকরি, মর্যাদা বা সামাজিক সুযোগ পাননি। আপনার কি মনে হয় শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল ছিল এই নতুন প্রজন্মের যে মনের ক্ষোভ বা আকাঙ্ক্ষা বুঝতে না পারা? এটা আওয়ামী লীগের যেমন ভুল ছিল, এই ভুলটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে। আমার কিন্তু মনে হয় না যে এই সরকারও খুব ভালোভাবে আমাদের নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারছে। এখানে একটা বিরাট ব্যর্থতা, নতুন প্রজন্মের যে মুখগুলোকে আমরা সামনে দেখেছি তাদের। আমি কিন্তু পুরো প্রজন্মকে একদম বলব না। এই সামনে যাদেরকে দেখেছি তাদের উপরে কিন্তু মানুষ অনেক বেশি আস্থা রেখেছিল। কিন্তু যখন দেখা গেল বন্যার্তদের ত্রাণের টাকার হিসাব নাই, যখন দেখা গেল ইচ্ছে মতন চাঁদাবাজি, মববাজি, আহ ধর্মীয় উগ্রবাদের উত্থান, যখন দেখা গেল মেয়েদের উপরে মরাল পুলিশিং চলছে, যখন দেখা গেল মুক্তিযুদ্ধকে 24-এর বরাবর কিংবা কোনো কোনো জায়গায় খাটো করবার চেষ্টা হচ্ছে, যখন দেখা গেল আওয়ামী লীগ দমনের নামে ঠিক আগের সংস্কৃতির চর্চা হচ্ছে আরো খারাপভাবে, যখন দেখা গেল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে, তখন মানুষ ভাবলো যে তাহলে এই বিপ্লবে আমরা কেন পথে নেমেছিলাম, এই অভ্যুত্থানের শরিক কেন হয়েছিলাম? কেবল চাঁদাবাজের মুখ পরিবর্তনের জন্য? ঠিক এক্স্যাক্টলি এই হেডলাইন এসছে প্রথম আলোতে যে এক চাঁদাবাজির চেহারা বদলেছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। যখন মির্জা ফখরুলের মতন অত্যন্ত প্রভাবশালী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি পর্যন্ত বলছেন কোথাও কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন দেখেছেন। হ্যাঁ, মানে অল্প মূল্যের শার্ট পরা কিংবা ধরেন 14টা জায়গা গাড়ির জায়গায় 4টা গাড়ি ইউজ করা, জ্বালানি সাশ্রয় জন্য এসি 25-এর মধ্যে রাখা, এতে আসলে আপনার আমার কি লাভ হচ্ছে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, মানে উনি যেহেতু দল করেন ওনাকে বলতে হচ্ছে কথাগুলো, বাট দ্য রিয়ালিটি রিমেইনস যে আমার আপনার জীবনের আসলে কোনো পরিবর্তন হয়। হ্যাঁ, আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হয়। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো। ফোনটি কেটে গেছে। পরবর্তীতে নিশ্চয়ই আপনি আবার ফোন করবেন। যখন মুক্তিযুদ্ধ আর 24-এর কথা আসে, একটি প্রশ্ন আপনাকে করতেই হবে। সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেত একটি চিত্র প্রদর্শনীতে 71 ও 24-কে দাঁড়িপাল্লার 2 পাশে রাখা হয়েছে, যেখানে 24-এর পাল্লাটা ভারী দেখানো হয়েছে। শিল্পী বলছেন এটি প্রতীকী, মুক্তিযুদ্ধকে খাটো করার উদ্দেশ্য ছিল না। কিন্তু এই যে 71 এবং 24-কে বারবার মুখোমুখি করা হয় এবং 71-কে খাটো করবার যে প্রবণতা দেখা যায় অনেক সময়, এটি কি অশনি সংকেত নয়? আপনার মনে হয় না যেটা করাই হয় আওয়ামী লীগকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য, এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও বলার সুযোগ পায় যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনা কেবলমাত্র তাদের হাতেই নিরাপদ। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের ফলোয়ার্স, সাপোর্টার্স, ওয়ার্কার্স, তারার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, ধারণ করে না, লালন করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাই না? ঠিক যেভাবে চাঁদাবাজি, ঠিক যেভাবে মববাজি, ঠিক যেভাবে নারীর প্রতি সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুডিশিয়ারির উপর হামলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবার পথ অনেক বেশি সুগম করি। একইভাবে মুক্তিযুদ্ধকে যখন আমরা 24-এর সঙ্গে মুখোমুখি করি, আবারও আমরা সেই আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে দেই এবং আমরা প্রাসঙ্গিক এবং আমরা আবারও আমাদের অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে
সেই শেখ হাসিনা যেটা বলতেন যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধ নিরাপদ, এর বাইরে আর কারো হাতে না, সেটাকেই কিন্তু আমরা স্টাবলিশ করি। এখন এই কথাগুলো যেমন দুদিন আগে খালেদ মহিউদ্দিন আমাকে তার একটা শোতে বলছিলেন যে আমি গুপ্ত আওয়ামী লীগ কিনা, এটা দেখলাম খুব ভাইরাল হয়েছে। ভাই, আমি গুপ্ত সুপ্ত কিছুই না, আমি খুবই প্রকাশ্য সাদাকে সাদা কালোকে কালো বলা মানুষ। হ্যাঁ, এই যে আমি কথাগুলো বললাম একটাও কিন্তু আওয়ামী লীগকে স্ট্রেংথেন করবে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি আজকে জামাতের ছত্রছায়ায় বা বিএনপির ছত্রছায়ায় বা সরকারি দলের ছত্রছায়ায় বসে আপনি যে আকাম কুকাম কুকর্মগুলো করে দেশের মানুষের নাভিশ্বাস উঠায় ফেলতেছেন, এগুলা কিন্তু আওয়ামী লীগের পথ সুগম করবে। সো যদি আওয়ামী লীগকে আসার পথ কেউ করে দেয় সেটা আপনারা। তার যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধের পক্ষে না, এটা আমি জামাত নিষিদ্ধের সময় থেকে বলে আসতেছি। মানে তখন কিন্তু আমাকে বলা হয়তো আমি আইএসআই, তখন বলা হয়তো আমি জামাত শিবির, তখন বলা হয়তো আমি রাজাকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার পুরা পাশার দান ঘুরে গেছে, এখন আমি হয়ে গেছি শেখ রুমিন, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। মানে ইটস আ হিলারিয়াস কান্ট্রি। এই দেশে মানুষের কোনো মানে একটু চিন্তা করেন ভাই, একটা কথা বলবেন, অবশ্যই। 2 মিনিট চিন্তা করেন। অবশ্যই। দুজন দর্শক আছেন। প্রথম জন জি, হ্যালো, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি। জি, বলুন। দেলোয়ার হোসেন, আমরা আপনাকে শুনতে আমার পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে রুমিন ফারহানার আপার কাছে, যে আমরা সাধারণ জনগণ বিদ্যুৎ বিল ডাবল দিচ্ছি, কিন্তু 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না, রাত্রে বাচ্চা নিয়ে আমাদের কাঁপতে হয়। এই বিষয়ে আপনি জাতীয় সংসদে কথা বলবেন কিনা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ফেসিস গেল, সে বিদায় নিয়ে গেল, কিন্তু বাংলাদেশের অস্তিত্ব ইতিহাস 32 নম্বর ভাঙচুর হলো, বাংলাদেশের সোনার ছেলেরা আর্মিরা তাকিয়ে তাকিয়ে হাসলো আর দেখলে। ডক্টর ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলম বলল এরা প্রেসার গ্রুপ। তো তাহলে সন্ত্রাসী তারা উস্কে দিলেন। এবং বর্তমান সরকার কাপি ক্যাপ টিআর পিসিবি ফ্যামিলি ক্যাপ কৃষি ক্যাপ দিচ্ছে, কিন্তু দলীয় কর্মী ছাড়া, মুসলিমের কিছু লোক ছাড়া বাইরে সাধারণ জনগণ পাচ্ছে না। আসলে এটা কি আসলে কি নতুন বাংলাদেশের নমুনা? বুঝতে পেরেছি আমরা। অসংখ্য ধন্যবাদ দেলোয়ার হোসেন আপনাকে আপনার ফোনটি করবার জন্য। জি, আরেকজন আছেন দর্শক। জি, দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আপনার আমি নাম বলে হুমায়ুন প্রশ্নটি বলছিলাম রাখুন। সাভার থেকে। জি, হুমান, আমি আপনি বলুন। রুমিন আপার একজন হ্যালো? শুনতে পাচ্ছি আমরা আমি আপনাকে। রুমিন আপার একজন পরিচিত মুখ। আমি জানতে চাচ্ছি রুমিন আপা কি আবার আমাদের দলে ফিরে আসবেন কিনা? অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটি দিয়ে আমি শুরু করতে চাই আপনার কাছে। যে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করেছিলাম, সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখন যদি বিএনপি থেকে এমন বলা হয় যে আপনি আবার দলে ফিরবেন কিনা, আপনি কি ফিরবেন? ফিরলে তো আমি অন্য স্বতন্ত্ররা যখন চিঠি দিয়েছে আমি চিঠি দিতাম। আমার যদি ফেরার ইচ্ছা থাকতো আমি চিঠি দিতাম। সো ফিরবার আর আমার মনে হয় না কোনো কারণ আছে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাহেব যে কথাটি হুম। বলছিলেন নতুন বাংলাদেশ। আমি সপ্তাহে ৩ দিন গ্রামে থাকি। এইবার আরো লম্বা সময় ৫ দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি, কি। ১০ থেকে ১২ ঘন্টা, sometimes even more হুম। কারেন্ট থাকে না। এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে, আ মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে এটসেট্রা, এটসেট্রা। হুম, হুম। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস ১২ থেকে ১৪ ঘন্টা, ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং। ১। জি। ২ হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত ২ মাসে বেশি এসছে। হুম, হুম। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস ২০০১ থেকে ২০০৬ যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই ১২৫ টাকার অকটেন ১৪৫ টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট। এবং এমনই গ্যাসের সংকট যে গত ১৫-২০ দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, ১৫ দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলায় রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, হুম। আমাকে সিলিন্ডারের গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট ২-৩ দিন হলো গ্যাস এসছে। এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন।
অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো হুম। সমস্যা গ্যাস, বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে নিত্য একেবারে প্রয়োজনীয় জিনিস। একেবারে ভয়াবহ প্রয়োজন। মানে আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না। যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে। হুম। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6 যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6 যে ভয়াবহ সংকট তৈরি হয়েছিল, আমরা তো দেখলাম যে 8 হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। সরকারের এবং আজকে যদি আমি বলি এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম মিজারেবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা গ্রুপের হাতে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে 10 বছর মেয়াদী জ্বালানি খাতকে নিয়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনা আপনি কি মনে করেন যে সেটি কত বাস্তবায়িত হবে? আমি জানি না সরকার কি পরিকল্পনা করছে, কারণ আমরা তো আসলে খুবই সরকার প্রধানের মুখ থেকে তো আমরা রোজি অ্যান্ড ফ্লাওয়ারি কথাবার্তা ছাড়া কোনো কাজের কথা তো আসলে ওভাবে শুনি না। সো আমি বলতে পারবো না সরকারের কি পরিকল্পনা। আমাদের বিদ্যুৎ মন্ত্রী কি কিছু বলেছেন যে তাদের কি পরিকল্পনা? আমি জানি না তাদের জ্বালানি নিয়ে কি সেক্ষেত্রে পরিকল্পনা। এই প্রশ্ন যখন আসে তখন 180 দিনের একটি চ্যালেঞ্জ ছিল বর্তমান সরকারের। সেই 180 দিনের চ্যালেঞ্জে বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে যদি এটাকে আপনি ধরেন? 180 দিন নিয়ে আচ্ছা, আমি একটা নিউজ আজকে দেখতে দেখতে আসছিলাম, পুরনো নিউজ, এটা আমি সংসদে কথা বলেছি। 100 দিনের খতিয়ান, 100 দিনের রিপোর্ট টিআইবি বলছিল 605 জন খুন 100 দিনে বিএনপি রিপোর্টেড, 3500-র উপরে নারী নির্যাতন, ধর্ষণ এরকম কাছাকাছি 2500। সো এই হলো সরকারের খতিয়ান। চুরি ছিনতাই মানে একেবারে দৃষ্টিকটুভাবে বেড়েছে। এটা ছিল তাদের আইন শৃঙ্খলার রিপোর্ট। এবার আসেন বিদ্যুৎ জ্বালানি খাত, কারণ এগুলো খাতগুলো খুব গুরুত্বপূর্ণ খাত। বিদ্যুৎ জ্বালানি খাতে আসেন, বিদ্যুৎ থাকে না 10-12 ঘন্টা, বিল আসে ডাবল ট্রিপল, গ্যাস নাই দীর্ঘ সময়। গ্যাসের মানে আমার ধরুন আশুগঞ্জ সার কারখানা, সংসদে দাঁড়িয়ে এই মন্ত্রী, আটার ব্যর্থ মন্ত্রী, যিনি এর আগের সরকারকে 1 থেকে 6 বিএনপিকে ডুবাইছিলেন, তিনি বলতেছেন যে আশুগঞ্জে নাকি তিনি গ্যাস দেবেন, সংসদে ওয়াদা করছিলেন আমার প্রস্তাবের প্রেক্ষিতে। 1 মাস মধ্যে তার 30শে মের মধ্যে গ্যাস দেওয়ার কথা, যখন গ্যাস হয় নাই আমি আবার দাঁড়ালাম সংসদে। আমি যখন বললাম উনি বলল না এটা চাইলেই দেওয়া যায় না, এক্সেট্রা এক্সেট্রা। মাননীয় স্পিকার ওনাকে সাবধান করলেন যে আপনি সংসদে যা বলবেন সেটা ডেটার ভিত্তিতে জেনে শুনে তারপরে ওয়াদাটা করবেন। আপনার ইচ্ছা হলো আর পল্টন ময়দানের মতন ওয়াদা দেওয়া শুরু করলেন, ইউ ক্যানট ডু দ্যাট। বাট দ্যাটস হোয়াট দ্যাট মিনিস্টার ডিড। এবং তাকে তো কোনো জব দিতে আওতায় আনা হয় নাই। সড়কের কথায় আসেন, যেই মন্ত্রী প্রথমবার কথা বলেই ধরা খাওয়ার পর আর কথা বলেন না, তিনি বললেন চাঁদাবাজি সমঝোতার ভিত্তিতে হচ্ছে, বিসমিল্লাহ। এরপরে তারপর উনি মুখে তালা লাগাই দিলেন। কিন্তু 2টা ঈদে তার পারফরমেন্স দেখেন। ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে বিএনপির নেতা কর্মী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, কাজের লোক সবাইকে। বিরোধী দলের যে জায়গাগুলো, সেই জায়গায় টিআর কাবিখাত বরাদ্দ থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প বরাদ্দ বন্ধ, টোটালি বন্ধ। সো এবং যেই জায়গাগুলোতে সরকারি দলের এমপি নাই, সেখানে ওনারা ওনাদের প্রাইভেট কি বলে ওই সংরক্ষিত মহিলা এমপিদের দিয়ে ওনারা মাতব্বরি করাচ্ছেন। এইটুকু সেন্স নাই যে একটা ইলেক্টেড এমপি আর একটা
সিলেক্টেড এমপির মধ্যে দিস গালফ অফ ডিফারেন্স। আমার মনে হয় না যে এই সরকার আসলে যে 10 বছরের পরিকল্পনা বলে 10 মাস কিভাবে কি করবে আমি জানি না। একজন দর্শক আছেন ফোনে, যে দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার বয়স, হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি আমি আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আমি ঢাকা থেকে ফোন করেছি। আমার বয়স 73 বছর। জি বলুন। আমি অত্যন্ত বয়স্ক মানুষ। স্বাধীনতা সংগ্রাম, জাসদের উত্থান, 91 সংগ্রাম, 24 সংগ্রাম সবকিছু চোখে দেখে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে জুলাই সনদ ওই আজকে 3-4 মাস যে অবস্থা আপনারা সৃষ্টি করছেন, আমরা সাধারণ মানুষ কি পেলাম এই জুলাই সনদ থেকে? এই জুলাই সনদ এদেশের মানুষের জন্য কি দিয়ে? জি। হ্যাঁ, বর্তমান ক্রাইসিস, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, বাজারের অবস্থা যে অবস্থা, আমরা কিভাবে চলি? জি। আমি এই যে জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। এই প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটির আলাপ মোটামুটি আমরা করে ফেলেছি। জুলাই সনদের কথা বলছে যে জুলাই সনদ নিয়ে যে বিভাজন তৈরি হয়েছে, যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে দলগুলোর মধ্যে, এটি থেকে আসলে বাংলাদেশের মানুষ জনগণ হিসেবে কি পাচ্ছে? এমন করেই তিনি প্রশ্নটি রেখেছেন। জনগণ আসলে জুলাই সনদ থেকে কিছু পায়নি এবং জুলাই সনদ থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সরকার। আপনি দেখুন এই যে বিরোধী দলকে জুলাই সনদ দিয়ে ব্যস্ত রাখা অথবা বিরোধী দল বুঝে শুনে সেই বিষয় নিয়ে ব্যস্ত থাকা, যে কারণে হচ্ছে কি আমাদের জনগণের জীবন সংক্রান্ত যে সমস্যাগুলো, তাদের এভরিডে লাইফের যে সমস্যা, সেটা নিয়ে কোনো আলাপ হচ্ছে না, উপেক্ষিত থেকে যায় অনেক উপেক্ষিত সময়। থেকে যাচ্ছে। আমরা আজকে আলাপ করলাম বিদ্যুৎ নিয়ে, আমরা গ্যাস নিয়ে, আমরা সংকট নিয়ে আলাপ করলাম, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ করলাম, আমরা মব নিয়ে আলাপ করলাম। কিন্তু দেখা যাচ্ছে এইগুলোর কথা আপনি যখন বলতে যাবেন তখন ঠাস করে প্রধানমন্ত্রীর সাদাসিধা জীবন নিয়ে কথা বলা হচ্ছে। এতে হয়তো ওনার ব্যক্তিগত ইমেজ কে ঝাড়া পোছা করে একটা নতুন ইমেজ দেওয়ার একটা চেষ্টা হতে পারে এবং এই চেষ্টা আপ্রাণ করে যাচ্ছে। কিন্তু আপনি আমাকে বলেন তো, আজকে যদি আপনি প্রধানমন্ত্রী হন, আপনি 1 লক্ষ টাকার জামদানি পরলেন না 200 টাকার তাঁতের শাড়ি পরলেন, তাতে আসলে আমার জীবনে কি যায় আসে? আমাকে তো যদি বাজারে গিয়ে 400 টাকার কাঁচামরিচ কিনতে হয়, আমাকে যদি বাজারে গিয়ে 100 টাকার নিচে একটা সবজিও না পাওয়া যায়, আমাকে যদি 2 মাসের ব্যবধানে 1 বস্তা চিনি গুঁড়া চালের দাম 2000 টাকা বাড়ে, 2000 টাকা 1 বস্তায় বেড়ে গেছে এবং কেউ কোনো দায় না নেয়, তাহলে আপনি আমাকে বলেন আপনার ওই জামদানি 1 লক্ষ টাকার না ওই তাঁতের শাড়ি 200 টাকার প্রধানমন্ত্রী আপনি, আমার কি যায় আসে? আমার জীবনে তার কি ছাপটা পড়বে? এই প্রশ্নের কোনো সুযোগ নেই। জুলাই সনদ যেটা হয়েছে, বিএনপি এবং জামাতে ইসলাম দুটাকেই এক ধরনের একটা শিল্ড দিছে যে এরকম বাস্তব সমস্যা নিয়ে কোনো আলাপ হবে না, আলাপ হবে ইউটোপিয়ান আলাপ হবে জুলাই সনদে। আরে আমাদের তো বেসিক নিডসই পূরণ হচ্ছে না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য হবে, মন্ত্রী পরিষদের জবাবদিহিতা বাড়বে, ইত্যাদি ইত্যাদি হবে। খুব ভালো কথা, এগুলো হওয়া দরকার। তার আগে তো আমার জীবনের বেসিক নিডস যেগুলা, হ্যাঁ, বেঁচে থাকার জন্য যেগুলা একজন নাগরিকের অত্যাবশ্যকীয়, সেগুলাই তোমার হচ্ছে না। আজকে সন্ধ্যায় কয়েক ফোঁটা বৃষ্টি নামলো ঢাকায়। আপনার স্টেশন থেকে আমার বাসা 20 মিনিটের রাস্তা, আমি আসলাম 1.5 ঘন্টায়, কারণ পুরো রাস্তা পানি নিচে, মানুষ, গণপরিবহনের জায়গা নাই, ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না। সো আমরা তো এরকম একটা দেশে, এরকম একটা শহরে আমরা থাকি। এরপরে আর আসলে আমরা জুলাই সনদ আমাদের নাগরিকদের আর কি দিবে বলে আপনি এক্সপেক্ট করেন? একটি বাস্তবতা যদি তুলে ধরি আপা, সেটি হলো যে অনেকেই বলেন এবং আমরাও দেখছি যে একটি সরকারের বয়স মাত্র 5 মাস বা 6 মাস যদি আমরা বলি, সেখানে অনেকগুলো সমস্যা তো থাকে। সেই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য তো একটি সময় দেবার প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করছেন যে আপনারা যথেষ্ট সময় দিচ্ছেন সরকারকে? দেখেন, আমি যেটা বললাম যে এখন এটা যদি এমন কোনো সমস্যা হতো যেটা ইন্টেলেকচুয়াল লেভেলের, হ্যাঁ, যেটা হলে ভালো লং রানে একটা দেশের জন্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভারসাম্য ক্ষমতার, এগুলো লং রানে হলে একটা দেশ বেনিফিটেড হবে লং রানে। কিন্তু যেই জিনিসটা আপনার এই মুহূর্তে দরকার, আপনার বাড়িতে বাজার নাই, আপনার হাতে আছে 300 টাকা, আপনার চাল আনতে হবে, ডাল আনতে হবে, সবজি আনতে হবে, মাছ মাংস বাদ দেন, আপনার কাছে কিন্তু সরকারকে সময় দেওয়ার মতো সময় হাতে নাই। 1, 2 হলো এই সরকার, এই দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26 থেকে
26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে? মাঝখানের 2 বছর। না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না। হুম। তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। মব ভায়োলেন্স, উগ্রপন্থার উত্থান এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো বাদ দিলাম আমি দুটো পলিটিক্যাল গভর্নমেন্টের তুলনা করব। মানুষ তুলনা করবে 8 থেকে 24 এবং তারপর 26 ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস। সেখানে 15 মাসের সাথে 5 মাসের তুলনা কি ঠিক হয়? 15 বছর। 15 বছর এবং 5 মাসের তুলনা। 15 বছরে তাহলে তো মানুষ বলবে যে আমরা তো আরেকটু বেটার থাকবো। 15 বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। পলিটিক্যাল গুম খুনের কথা কিন্তু বলছি না, ইচ্ছা করে আমার এই কথাকে পেঁচানো হয়। পলিটিক্যাল গুম খুনের কথা বলছি না। আপনি রুহুল কবির রিজভী হলো অন্য আলাপ, অন্য আলাপ, কিন্তু আপনি যদি কুদ্দুস হন, সেলিম হন, রহিম হন, করিম হন, তাহলে আপনার জীবনে 100 দিনে 605টা খুন, ইট ম্যাটার্স। আপনার জীবনে 2500-এর উপর 100 দিনে ছিনতাই, চুরি, ম্যাটার্স। 3000-এর উপরে রেপ বা নারীর উপর অপারেশন, ইট ম্যাটার্স। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগের তুলনায় এই ক্রাইম বেড়েছে। এবং আপনি যখন দেখবেন যে এই ক্রাইম কন্ট্রোলের দায়িত্ব যেই মন্ত্রীর, তিনি সারাক্ষণ সংবিধান নিয়ে পেঁচাল পারেন জ্ঞানী ভাব ধরে এবং নিজের মন্ত্রণালয়ে জিরো পারফরমেন্স দেখান, তখন সার্টেনলি আপনার ভালো লাগবে না রে ভাই। আমরা একটু অন্য আরেকটি প্রসঙ্গে আসতে চাই। সেটি আপনি জানেন যে শেখ হাসিনার প্রসঙ্গটি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি যদি বলি, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। কেউ মনে করছেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল, কেউ বলছেন রাজনীতিতে প্রাসঙ্গিকতা রাখার একটি কৌশল। আপনার কাছে কোন ব্যাখ্যাটি বেশি বিশ্বাসযোগ্য? তিনি কি সত্যি ফেরার প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, আমি উনি ফিরবে কি ফিরবে না আমি ওনার দলও করি না, ওনার সিদ্ধান্ত আমি জানিও না, আমি একদম জানি না। আমি শুধু এটুকু চিন্তা করি, একটা রিজনেবল পার্সন ওনার জায়গায় যদি কেউ থাকতো, যার পরিবারের লেগেসি আছে পলিটিক্যাল, যার হিস্ট্রি আছে পুরো পরিবারকে হারানোর, যার সরকারি সার্ভ করবার এবং বিরোধী দলে সার্ভ করবার লং হিস্ট্রি আছে, তিনি 36 বছর, না কবে 81 থেকে শুরু করে 26 অনওয়ার্ডস 46 বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে যিনি আছেন, এত বড় একটা রাজনৈতিক দল, এবং যার পরিবার কেবলমাত্র 2 সন্তান নয়, যার পরিবার আওয়ামী লীগের গোটা পরিবার। সো তাকে যদি মানে তার এই হিস্ট্রিটাকে জারি, মানে তার এই যে এই 46 বছরের যাত্রা এবং তার আগে তার পরিবারের যে যাত্রা, এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে তাকে ফিরতে হবে, সিম্পল। কারণ আজকে যদি উনি অন্য কোনো দেশে মারা যান, দ্যাট উইল বি দ্য এন্ড অফ হার পলিটিক্স, দ্যাট উইল বি দ্য এন্ড অফ দ্য পার্টিস পলিটিক্স। সো এইটা খুব ভয়ানক যে তার বাবার রাজনৈতিক দল, তার রাজনৈতিক দল, তার এই রাজনৈতিক দলটার পেছনে দীর্ঘদিনের এই পরিশ্রম, দণ্ড মাথায় নিয়ে তিনি আসবেন। আমার ইকুয়েশন তাই বলে। আচ্ছা, সেখানে যদি আপনি নীতি নির্ধারকের জায়গায় থাকতেন এবং ডিসেম্বরে যদি তিনি সত্যি ফিরে আসতেন, আপনার কৌশল কি হতো? আপনার প্রথম অগ্রাধিকার কি হতো তাকে নিয়ে? ল উইল ফলো ইটস ওন কোর্স, অ্যাবসলিউটলি তাই। ওনাকে আইনের মুখোমুখি হতে হবে, ওনাকে বিচার ফেস করতে হবে, ওনাকে বিচারের মাধ্যমেই ওনাকে যেতে হবে, এর বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম, আমার নাম শোয়েব, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার একটা ছোট্ট প্রশ্ন, বা আমি মনে করি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ইলিশ মাছের দাম এত কেন? কারণ এখন সিজন চলতেছে, ভারতেও ইলিশ মাছের বা কলকাতায় এত দাম না, আমাদের দেশে ইলিশ মাছের দাম এত কেন? এইটা আমি একটু জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপা, আপনি জানেন ইলিশ মাছের দাম এত বেশি কেন? না, আমি জানি না, তবে আমার মনে হয় যে এখন সংসদ চললে এই প্রশ্নটা আমি সংসদে রাখতাম। কারণ দেখুন, আমাদের দেশের মানুষ খুব বেশি কিছু চায় না। সিজনের ফলটা, সিজনের মাছটা, এইটুকুই তাদের চাও, খুব বেশি কিছু না। কিন্তু এই যে প্রতিদিন যে দুর্বিষহ নাগরিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তার মধ্যে এটুকু স্বস্তি তো আমরা গভর্নমেন্টের কাছ থেকে আশা করতেই পারি। সো আমার কাছে মনে হয় যে চালের দাম নিয়ে যেরকম ভীষণ আলোচনা হচ্ছে বাজারে, অন্যান্য সবকিছুর দাম এত আকাশচুম্বী, সেখানে আসলে ইলিশটাও খুব আলাদা কিছু আজকে না। একটি শিরোনাম পড়ছিলাম, একজন কৃষক 3 মণ ধান বিক্রি করে তার মেয়ের জন্য একটি ইলিশ মাছ কিনেছে। হ্যাঁ, হ্যাঁ, খুবই বিষয়টা দুঃখজনক। এরকমই। হুম। 5,000-6,000 টাকা চাচ্ছে, হুম। এরকমও 1.5 কেজি খবর ইলিশ, যেটা এসেছে। হ্যাঁ, 3035 বড় এরকম যেটা। করেই দাম হুম। পড়ছে। সো জি। দ্যাট ইজ ডেঞ্জারাস। জি। আমি একটু প্রসঙ্গে ফিরতে চাই। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিদের ফেরত পাঠানো, সীমান্ত হত্যা, পুশি নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ সহ এসব স্পর্শকাতর ইস্যুতে ভারতের যে দৃশ্যমান সহযোগিতা কি এখন ঢাকা দিল্লি সম্পর্কের ফ্রেশ স্টার্ট হিসেবে দেখছেন, আমি যেটা বা বড় পরীক্ষা কিনা আমাদের জন্য? মন্ত্রীর বিবৃতি আমি যেটা দেখলাম, সেখানে আওয়ামী লীগের সভানেত্রী এবং ওসমান হাদির ব্যাপারে যে গুরুত্ব দেওয়া হয়েছে, পুশ ইন বা ইয়ের ব্যাপারে, সীমান্ত হত্যার ব্যাপারে খুব বেশি কথা হয়নি আমি দেখলাম, এবং মন্ত্রী নিজেই বলছেন হ্যাঁ অল্প কিছু কথা হয়েছে।
আমার কাছে মনে হচ্ছে শুধু তো পশ্চিম বা সীমান্ত হত্যা না, আমাদের গঙ্গা চুক্তি হুম, রিনিউয়ালের ব্যাপার আছে। তিস্তা সহ ৪২টা হুম, অভিন্ন নদীর পানির ইস্যু আছে, হুম। ভিসা ইস্যু আছে এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ভারতের ইতিহাসে এইবার কিন্তু একজন মন্ত্রী আমাদের আ হাই হাই কমিশনার কমিশনার এসেছে। হয়ে হুম, এসছেন। আ সবসময় আমরা জয়েন্ট সেক্রেটারি বা অ্যাডিশনাল সেক্রেটারি আমলা। লেভেলের আমলা, হুম, ক্যারিয়ার ডিপ্লোম্যাট হুম, যারা তারা হুম, হুম, আসেন। ফর দ্য ফার্স্ট টাইম একজন পলিটিশিয়ান এসছেন। হুম, এবং আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত সিগনিফিক্যান্ট। এখন এই বিষয়টি সরকার কিভাবে হ্যান্ডেল করবে এটা সরকারই জানে এবং যে দাওয়াত দীনেশ ত্রিবেদী আসার পরে কিন্তু ১ মাসের উপরে পার হয়ে গেছে। তারপরে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে উনার প্রথম সাক্ষাৎ হয়েছে। বৈঠক। ১ম হুম, বৈঠক হয়েছে। ১ মাসের উপরে হয়েছে। ১ম বৈঠক। হুম, সো আমার কাছে মনে হয় যে উম সরকারকে আরো, আরো আ হুম, হুম, মানে বুঝে শুনে পা ফেলবার একটা ব্যাপার আছে। বিকজ আপনি তো এত বড় প্রতিবেশীর পাশে আছেন এবং চাইলে তো প্রতিবেশী পাল্টাতে পারবেন না। এর মধ্যে যতটুকু সম্ভব দ্বিপাক্ষিক স্বার্থ যতটুকু সম্ভব আদায় করে নেয়া সেটাই বুদ্ধিমানের হবে। কারণ যখন হুম, আপনার হুম, আ মানে জ্বালানি সংকট হবে তখন ভারতের কাছেই আপনাকে গিয়ে হাত পাততে হচ্ছে কিংবা কাঁচামরিচও ভারত থেকেই নাকি আসছে। সো এই যখন অবস্থা তখন আমার মনে হয় যে হুম। গভর্নমেন্ট অফ কোর্স বুঝে শুনেই ইয়ে করবেন এবং আ প্রধানমন্ত্রী হিসেবে না হলেও বিমস্টেকের সভাপতি হিসেবে তো উনি সম্ভবত ভারতের যাওয়ার ব্যাপারে একটা আলোচনা হচ্ছে। দেখা যাক। কিন্তু সিদ্ধান্ত এখনো হয়নি। না এই সিদ্ধান্ত ক্ষেত্রে এখন হয়নি। এক্ষেত্রে এই যে অনিশ্চয়তা, এই যে এটি কি আমাদের পক্ষ থেকে একটি অনেক স্পষ্ট একটি বার্তা কিনা যে আমরা আসলে সমতায় বিশ্বাস করি। আমরা আসলে আমাদের কূটনীতিটা অনেক শক্ত। সেই বার্তাটিও কি পৌঁছায় কিনা? ওয়েল সেই বার্তা যদি আপনি দিতে চান তাহলে আসলে আ ট্রেড এগ্রিমেন্ট নিয়ে হু, হু, আমেরিকার সাথে আপনাকে তো সংসদে আলাপ করতে হবে। হু, সেই হু, বার্তা যদি আপনি আসলে দিতে চান তাহলে তো আপনাকে আমেরিকার ২৫০ বছর পূর্তি আপনার সংসদ ভবনে হইতে পারে না। সেই বার্তা যদি আপনি আসলেই দিতে চান তাহলে তো আপনাকে মাথায় রাখতে হবে বিমস্টেক মানে শুধু ইন্ডিয়া না। বিমস্টেক মানে হচ্ছে হুম, সেই সাথে আরো বেশ কিছু দেশ হুম, এর সঙ্গে যুক্ত। তো এই সবকিছু মাথায় রেখেই চীন, রাশিয়া, আ হুম। সাউথ আফ্রিকা বোধহয় সম্ভবত if I'm not wrong. But চীন, রাশিয়া is there for sure. সো এগুলো চিন্তা করে আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে দীনেশ ত্রিবেদী যেটি বলেছেন যে ২ দেশের শীর্ষ নেতৃত্ব সরাসরি বসলে অনেক সমস্যার সমাধান হতে পারে। আজ তিনি যেটি বলেছেন এবং এই প্রেক্ষাপটে যদি বলি বাংলাদেশ ফার্স্ট নীতির ভিত্তিতে ঢাকা-দিল্লি সম্পর্ককে আ সেই জায়গায় নেওয়া কি সম্ভব কিনা? যে বন্ধুত্ব সহযোগিতার যে জায়গাটি মানে এটা থাকবে। ছাড়া আপনার হাতে আর কি অপশন আছে? আমি তো আসলে অপশনও খুঁজে পাই না। হুম। হ্যাঁ, যেখানে ধরুন মনে হয় কিনা যে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী বসলে যেটি দীনেশ ত্রিবেদী বলছিলেন যে অনেক সমস্যার সমাধান হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি মনে করি অফ কোর্স why not? এবং একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের ২ বছর তো আমরা খুব হুম, স্ট্রংলি আমরা আলাপ শুনেছি দিল্লি না ঢাকা কিংবা ধরুন সেভেন সিস্টার্স কে নিয়ে নেওয়া কিংবা ধরুন হুম, মানে অনেক রকম আলাপ আমরা হুম, শুনেছি। হুম, বাট ভিসা ওপেন হতে না হতে যখন একদিনে কয়েক লক্ষ আ ভিসা আবেদন পড়ে যায়, তখন তো আসলে ভাববার অবকাশ আছে যে বাংলাদেশের মেজরিটি পিপল তারা আসলে কি চাচ্ছে। হুম, হুম। হ্যাঁ? সো আপনাকে তো আসলে গুটি কয়েক মানুষ বা গুটি কয়েক গোষ্ঠী দেখলে হবে না। আপনাকে পিপলস ভয়েস টাও শুনতে হবে। পিপলস ডিজায়ার টাও দেখতে হবে। সো এটাও আমাদের মনে হয় মাথায় রাখতে হবে। আচ্ছা। আ আমরা যদি বলি এই কয়েকদিনের আলাপে যেটি রাষ্ট্রপতি নির্বাচনের যে টি রয়েছে যে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অলি আহমেদকে এবং বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের কথা বারবার শোনা যাচ্ছে। আপনার কি মনে হয় যে নিশ্চিত পরাজয় জেনেও যখন ১১ দলীয় জোট একজনকে প্রার্থী দিলেন সেটি আসলে কি বার্তা দেয়? না ঠিক আছে। উনি আ দাঁড়িয়েছেন ঠিকই আছে। এটা আনকনটেস্টেড হওয়ার হুম, চেয়ে হুম, হুম, কনটেস্টেড হলেই তো ভালো। হুম, হ্যাঁ? আমি এভাবেই দেখি। আর আ বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি দল মত ভিন্ন মত থাকতেই পারে রাজনীতিতে। কিন্তু উনাকে শ্রদ্ধা করেন না এমন মানুষ আসলেই পাওয়া দুষ্কর। এবং আমি যেটা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে যে মোটামুটি সকলেই চাচ্ছেন যে উনি যেন হুম, প্রেসিডেন্ট হন। হুম। সো উনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে উনি হয়তো আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এবং আশা করব যে বাংলাদেশের কোন সংকট বা কোন দুর্যোগে উনি উনার এতদিনকার যে সাহসী ভূমিকা সেটাই আমরা আবারও দেখব যদি কখনো সেরকম কিন্তু হয়। সেক্ষেত্রে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মহামান্য রাষ্ট্রপতি হন, তাহলে সেখানে মহাসচিবের পদটি কিন্তু কে পাবেন পরবর্তীতে? সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন চলে আসে। আপনার কি মনে হয় কে হতে যাচ্ছেন পরবর্তী মহাসচিব যদি আ এই প্রেক্ষাপটটা হয়? আমার যেটা মনে হয় যে এটা এমন কাউকে দেওয়া হবে যিনি হয়তো দলের জন্য অবদান আছে কিন্তু উনি মন্ত্রিত্ব পান নাই। বা এমন কেউ যিনি আসলে দলে দীর্ঘ মানে ত্যাগ আছে দলের পেছনে কিন্তু সেক্ষেত্রে রুহুল কবির রিজভী একদম সাহেবের কথা হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে একদম। আমিও সেটাই মনে করি। যে তার হবার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। হ্যাঁ, আমার তাই মনে হয়। বিকজ না হলে তো আসলে আ
আপনাকে যে মানুষটি দীর্ঘ সময় দলের হুম, পেছনে হুম, শ্রম দিয়েছে, হুম। সময় দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, কষ্ট করেছে, সেই মানুষটিকে আসলে আপনি কিভাবে কম্পেনসেট করবেন? জি। একেবারে যদি শেষ প্রশ্ন করি যে বাংলাদেশের একজন সাধারণ মানুষ যদি আপনাকে বলেন যে, "আপা আমরা আর কারো ভক্ত হতে চাই না। আমরা শুধু এমন একটি দেশ চাই যেখানে সরকার বদলাবে কিন্তু আমাদের জীবন নিরাপদ থাকবে।" আপনি কি মনে করেন এই প্রতিশ্রুতিটির বাস্তবায়ন কিভাবে হওয়া সম্ভব? সদিচ্ছা, বিশ্বাস করেন। আর বাংলাদেশে না আমার যেটা মনে হয়েছে যে আমাদের ডেমোক্রেসি ইজ ফাইন, বাট উই নিড আ ভেরি স্ট্রিক্ট বেনেভোলেন্ট ডিক্টেটর কাইন্ড অফ সরকার প্রধান। যিনি বেনেভোলেন্ট হবেন কিন্তু খুব স্ট্রিক্টলি মানে খুব শক্তভাবে যিনি আসলে দেশের লাগামটা ধরবেন। হুম, আমরা খুব আনরুলি পিপল, হ্যাঁ? আপনি হুম। আমি তো হাঁস মার্কায় দাঁড়িয়েছি আমি আমি I লাভ হাঁস। আমি যখন দেখি আমার মানে প্রাণীকুলেরও কিন্তু একটা শৃঙ্খলা আছে। হাঁস লাইন ব্রেক করে না। আপনি খেয়াল খুব করবেন। সুন্দর করে। খুব হুম, সুন্দর হুম, হুম। একজনের পিছনে একজন যায়। জি। পিঁপড়া লাইন ব্রেক করে না। হুম। আপনি বাংলাদেশের মানুষকে একটা লাইনে দাঁড় করায়েন। তারপর দেখেন কি হয়। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।